সময় সংলাপে স্বাগত জানাচ্ছি আমি তুষার আব্দুল্লাহ। সময় সংলাপে আজ আমার সঙ্গে যোগ দিয়েছেন মেজর অবসরপ্রাপ্ত মোহাম্মদ এমদাদুল ইসলাম। আপনাকে স্বাগত সময় সংলাপে। আমি অবকাঠামো খাত নিয়ে কথা বলতে চাই। সামনে বাজেট আছে, সেই বিষয়টা সামনে রাখা। সরকার গত অর্থ বছর মানে যেই চলতি অর্থ বছরে অবকাঠামো খাতে অনেক বরাদ্দ দিয়েছেন, আগামীতেও দিবেন। এটা থেকে উন্নয়ন হচ্ছে, এটা কেউ বলছে দৃশ্যমান অনেক উন্নয়ন হচ্ছে। সেই উন্নয়নটি আসলে আমাদের এই নিজেদের টেকসই খাতে আমরা কতটা ব্যবহার করতে পারছি, এবং আমরা যদি ওইভাবে চিন্তা করি যে স্থানীয়ভাবে একজন অবকাঠামো হচ্ছে, কিন্তু পারস্পরিক যে আমাদের আঞ্চলিক যে সংযুক্তির জায়গা আছে, সেই জায়গায় এই অবকাঠামোগুলো কিভাবে কাজ করবে? অবকাঠামো বলতে আমাদের আভ্যন্তরীণ অবকাঠামো, সেটা অনেকগুলো দৃশ্যমান। যেমন ঢাকা শহরে আপনি দেখেন অনেকগুলো উড়াল সেতু হয়েছে, চট্টগ্রামে হচ্ছে, এবং সেটার বাইরেও যেমন বড় বৃহৎ সরকারের যেখানে বিনিয়োগ, সেটা হচ্ছে পদ্মা সেতু। সেটা আমাদের যোগাযোগ ব্যবস্থায় অবশ্যই একটা আমূল পরিবর্তন আনবে। বিশেষ করে দক্ষিণাঞ্চলের মানুষ, তারা বহুদিন থেকে সেই একটা দুর্বিষহ তাদের যে সম্ভাবনা আছে, তাদের যে প্রাচুর্য আছে, সেটাকে আমরা কাজে লাগাতে পারি নাই যোগাযোগের কারণে। যোগাযোগ কিন্তু উন্নয়নের জন্য, বিনিয়োগের জন্য একটা অন্যতম শর্ত। সেটা সরকার অবশ্যই চেষ্টা করছে। যেমন ঢাকা চট্টগ্রাম অবকাঠামোর মধ্যে ঢাকা চট্টগ্রাম হাইওয়ে পড়ে, সেটাও অলমোস্ট 4 লেন হয়ে গেছে। সেটাও কিন্তু একটা বিরাট আমাদের অর্থনীতিতে পজিটিভ একটা 4 লেনের কথা বলছেন? হ্যাঁ, ঢাকা চট্টগ্রাম সেটাও আমাদের অবকাঠামোগত উন্নয়ন। সেটা চট্টগ্রাম বন্দরের স্মুথ ফাংশনিংকে অবশ্যই এনশিওর করবে। সেখানে আমাদের অর্থনীতির গতি অবশ্যই বাড়বে। এগুলো সরকারের আভ্যন্তরীণ। এবং আমাকে যেটা ইদানিং সবচেয়ে বেশি আশান্বিত করেছে সরকারের, যে চট্টগ্রামের দক্ষিণাঞ্চল নিয়ে। চট্টগ্রাম কিন্তু যেহেতু আমাদের ওখানে অর্থনীতির যে এন্ডাওমেন্ট যেটা বলা হয়, যেটা প্রকৃতি প্রদত্ত একটা সুযোগ, সেটা চট্টগ্রামকে বেস করেই অতীত থেকে বর্তমান পর্যন্ত হয়ে আসছে। আমি আমার এই অবকাঠামোগত আপনার যে জিনিসটা বলেছেন, সেটাকে আমি 3টা ভাগে ভাগ করে আলোচনা করতে চাইব। প্রথমত হচ্ছে আমাদের দেশের আভ্যন্তরীণ যেটা, তারপর দ্বিপাক্ষিক, তারপরে বহুপাক্ষিক। আভ্যন্তরীণ যেটা হচ্ছে, সেটা যেমন কর্ণফুলী নদীর নিচে টানেল হচ্ছে। টানেলের জন্য একনেক সেটা অ্যাপ্রুভ করেছে। সেটার জন্য অলরেডি চায়নার সাথে দ্বিপাক্ষিক যেগুলি চুক্তি, সেগুলো হয়ে গেছে। সাইট সিলেকশন কমপ্লিট হয়ে গেছে। সেটাকে ভিত্তি করে সার্কুলার রোড চট্টগ্রামে কিন্তু এখন একেবারে আমি দেখছি দগ্ধযজ্ঞ চলছে। প্রচুর কাজ হচ্ছে এখানে, রাত দিন মানুষ কাজ করছে, শ্রমিকরা ওখানে কাজ করছে, মাটি ভরাটের কাজ চলছে, যেটা রিং রোড বা সার্কুলার রোড। সেই সার্কুলার রোডটা হবে আপনার টানেলকে ধরে চট্টগ্রাম শহরকে বাইপাস করে সরাসরি আমাদের এই ঢাকা চট্টগ্রাম 4 লেনের মধ্যে এসে সেটা মিশবে। তাহলে এটা একটা জিনিস হবে। একটা হচ্ছে কর্ণফুলীর দক্ষিণ দিকে যে বিশাল বিস্তৃত যে ভূমি অব্যবহৃত আছে, সেটাকে কাজে লাগানোর একটা অবারিত সুযোগ সৃষ্টি হচ্ছে আভ্যন্তরীণভাবে। শিল্প কারখানা গড়ে ওঠার বিষয় আসবে। আরেকটা জিনিস হচ্ছে, সেখান থেকে চট্টগ্রাম শহরের উপরে যে প্রেশারটা যেটা হয়, ট্রাফিক জ্যাম যেটা হয় এই রাস্তার উপরে, বা সেটাকে সরিয়ে দেওয়া হচ্ছে, সেটাকে কিন্তু সেটা বাইপাস হবে, রিং রোড ধরে চলে আসবে। সেখানে গতি যেমন পাবে, চলাচলের গতি যেমন আসবে, সেরকম করে বিনিয়োগে উৎসাহিত হবে। এবার আমি আসি যে দক্ষিণাঞ্চলের রেল লাইন কক্সবাজার পর্যন্ত, গন্দম পর্যন্ত নিয়ে যাওয়ার জন্য সেটা একনেক কিন্তু অ্যাপ্রুভ করেছে। সেখানে প্রায় 3000 কোটি টাকার উপরে বাজেট যেটা, সেটা অ্যালোকেট করা হয়েছে। এক্সপার্টাইজ অলরেডি নেওয়া হয়েছে। সেটা দক্ষিণ চট্টগ্রাম, বিশেষ করে কক্সবাজার, আমরা কিন্তু কথায় কথায় বলি সবসময় যে আমাদের পৃথিবীর দীর্ঘতম আমাদের কাছে সৈকত রয়েছে কক্সবাজারকে ভিত্তি করে, একদম টেকনাফ পর্যন্ত এই বিস্তৃত। সেটাকে কিন্তু ওখানে এলোমেলো করে প্রচুর, এখন আপনি যদি যান অবকাঠামো গড়ে উঠেছেন, বিশেষ করে হোটেল ইনভেস্ট করেছে মানুষ একটা আশা, অপরিকল্পিতভাবে। এটা অপরিকল্পিত, বাট মানুষ কিন্তু সেখানে একটা আশা দেখেছে। আশাটা কি, এক সময় এটা পর্যটন শহর হিসেবে গড়ে উঠবে। সেটা কিন্তু যারা ইনভেস্ট করছে অপরিকল্পিতভাবে করার, সেটাকে পরিকল্পিত করার কিন্তু এটা কিন্তু কর্তৃপক্ষীয় একটা সিদ্ধান্তের বিষয় আছে। সেটা কিন্তু ওভারলুক করা হয়েছে। সরকারের যারা রিলেটেড, যারা এটার জন্য দায়িত্ববান বা যাদের দায়িত্ব যাদের উপর বর্তায়, তারা কিন্তু সেটা চোখ বুজেছিল। এখন কিন্তু অবকাঠামো ওখানে অনেক হয়ে গেছে, প্রচুর হোটেল হয়েছে। এই হোটেলের পেছনে ওই হোটেল, এই হোটেল থেকে বেরিয়ে কোন রাস্তা দিয়ে যাবে, গাড়িটা কোন দিকে ঢুকবে, সেটাও কিন্তু সেরকম করে সাজিয়ে দেখা যাচ্ছে না।
পুরো অবস্কিউর করা হচ্ছে। এটা কিন্তু আমাদের একটা সবচেয়ে বড় দুর্বল দিক, অপরিকল্পিত। হয়তো একদিন সময় আসবে এগুলি ভাঙার কথা উঠবে। কথা হচ্ছে এখন এই যে রেল লাইন যদি চলে যায় সেখানে, এটা কিন্তু কক্সবাজার সমুদ্র সৈকতকে নিয়ে পর্যটন শহর হিসেবে কক্সবাজার গড়ে ওঠার একটা বিশাল একটা সম্ভাবনা সৃষ্টি করেছে। এবং আরো একটা জিনিস হচ্ছে, এই রেল লাইন কিন্তু পুরো দক্ষিণাঞ্চলের মানুষের যে যাতায়াত ব্যবস্থা তার মধ্যে একটা বিশাল একটা পরিবর্তন আনবে। এটা হচ্ছে আমাদের আভ্যন্তরীণ বিষয়। সেটাকে রিলেট করে আমরা বলি যদি রিং রোড ধরি, 4 লেন হাইওয়ে ধরে, আর আমাদের উত্তর দিকে যেটা আমরা বলি এখন পদ্মা ব্রিজকে ধরে, এগুলি কিন্তু সরকারের অবকাঠামোগত দেশের শহরের ভিতর যেমন হচ্ছে, বাহ্যিকভাবে ফ্লাইওভার, মেট্রো রেল হচ্ছে। এগুলো বিভিন্ন ধরনের, এক একজন আবার চট্টগ্রাম শহরের ফ্লাইওভার নিয়ে আবার বিভিন্ন ধরনের মতামত, দ্বিমত, ত্রিমত, চতুর্থ মত, এগুলো বিভিন্ন ধরনের কাহিনী আছে। ঢাকার ফ্লাইওভার নিয়ে আছে, ঢাকার ফ্লাইওভার নিয়ে আছে, বাট আমার মনে হয় ঢাকারটা মোর ইউজফুল আমার কাছে মনে হচ্ছে। আমি যখনই ঢাকা আসি তখনই ফ্লাইওভারগুলো উঠলে মনে হয় একটা ফ্লেভার পাওয়া যায় যে আমরা একটা মেগা সিটিতে আছি, আমাদের একটা রাজধানী শহর। চট্টগ্রামে সেটা মনে হয় না। চট্টগ্রামে এখন সেই উঠারও সুযোগ হয়নি, উঠান আমার মধ্যে আমরা এখনো পর্যন্ত যেতে পারি নাই। বাট যখন হবে তখন হয়তো সেটা দেখা যাবে। বাট এখনো কিন্তু অনেকেই বলছেন যে এটার ইউটিলিটি নিয়ে প্রশ্ন আসছে, তর্কাতর্কি হচ্ছে, দ্বিমত হচ্ছে, আলোচনা হচ্ছে, সমালোচনা হচ্ছে। আসলে আমাদের তো আভ্যন্তরীণ যেটা অবকাঠামোগত উন্নয়নগুলো আমাদের কাছে দৃশ্যমান, কিন্তু যেটা আমাদের কাছে দৃশ্যমান নয় সেটা হচ্ছে দ্বিপাক্ষিক কানেক্টিভিটি, যেটা বলা হয় ইংরেজিতে। ইটস এ ভেরি পপুলার গ্লোসারি এখন, কানেক্টিভিটি। এবং কানেক্টিভিটি কিন্তু দ্বিপাক্ষিক সম্পর্ক বা বহুপাক্ষিক সম্পর্কের মধ্যে একটা খুবই কার্যকরী একটা ভূমিকা পালন করে, বিশেষ করে অর্থনৈতিক উন্নয়নের ক্ষেত্রে। সেই ক্ষেত্রে আমরা দ্বিপাক্ষিক বলতে আমি যেটা বোঝাবো, আমাদের রেল লাইন যেটা গন্দুম বা কক্সবাজার পর্যন্ত বিস্তৃত হতে যাচ্ছে। আমার সৌভাগ্য হয়েছিল, আমি দুইবার মাননীয় প্রধানমন্ত্রীর সাথে এই বিষয়টা নিয়ে আলাপ করার আমার সুযোগ হয়েছিল। দোনোবারেই এই গুরুত্বটা আমি তুলে ধরেছি, এবং উনি একসময় বলেছিলেন আমাকে যদি আল্লাহ ক্ষমতা রাখেন আমি কিন্তু এই রেল লাইন মিয়ানমারের বর্ডার পর্যন্ত নিয়ে যাব, বাকিটা কি হয় সেটা দেখা যাবে। এখন দেখা যাচ্ছে ইতিমধ্যে আমি বলেছি যে আপনারাও জেনেছেন যে এটা অ্যাপ্রুভ হয়েছে, একনেক অ্যাপ্রুভ করেছে এবং সেটা অর্থ বরাদ্দ হয়েছে, এবং সেটার এস্টিমেটেড যে টাইম ফ্রেম সেটাও কিন্তু ডিক্লেয়ার করা হয়েছে। আগামী 3 বছরের মধ্যে এটা সম্পন্ন হবে। এটা যদি হয় তাহলে আমার মনে হয় আমাদের দক্ষিণের একটা অবারিত দুয়ার, দ্বিপাক্ষিক দুয়ার আমাদের খোলার জন্য সম্ভাবনা আছে। সেটার জন্য, সে অবারিত করার জন্য, সম্ভাবনাকে কাজে লাগানোর জন্য আমাদের কিন্তু কূটনীতির এখন থেকেই সেখানে কার্যকরী ভূমিকা পালন করতে হবে। শুধু আমি অবকাঠামোগত উন্নয়ন করলাম, সেটা আমার পরিকল্পনা করলাম না, কাজও করলাম। আমার রেল গেল, ওখান থেকে রেলে যাত্রী নাই, তাহলে সেই রেল লাইন আমাকে, সেটা হবে অর্থহীন একটা বিনিয়োগ। বিনিয়োগটাকে অর্থবহ করার জন্য, বিনিয়োগকে ফলপ্রসূ করার জন্য, বিনিয়োগকে ফলদায়ক করার জন্য আমাকে কি করতে হবে? সেখানে আমার ট্রেনে যেন যাত্রী আসে, আমার ট্রেন যেন সেখানে মাল বোঝাই হয়ে আসতে পারে। আমার মালগাড়ি যাবে, সেখানে কন্টেইনার নাই বা ট্রেনের লাগেজ নাই, তাহলে সেই অর্থনৈতিক কূটনীতি যেটা, সেটাকে কিন্তু এখন থেকে সরকারকে সক্রিয় করতে হবে। সেটা কি? সেটা হচ্ছে দ্বিপাক্ষিক বিষয়টা আমি বলছি। দ্বিপাক্ষিক বিষয় হচ্ছে মিয়ানমারের সাথে আমরা একটা কার্যকরী ফলপ্রসূ একটা সম্পর্ক, অর্থনৈতিক সম্পর্ক আমরা গড়ে তুলতে পারি। কিরকম? যেমন একটা সম্ভাবনা সেখানে আছে, মিয়ানমারের লোক জনসংখ্যা কম, তারা আরাকানের কথা যেমন ধরি, শুধু আরাকানে শুধুমাত্র একটা ফসল হয়। এ কথাটা আমি অনেক জায়গায় বলেছি, একটা ফসল, এবং সেটা বৃষ্টি নির্ভর, প্রকৃতি নির্ভর, আর দ্বিতীয় তৃতীয় কোনো ফসল হয় না। আমরা কিন্তু এখন সেই প্রকৃতি নির্ভরতা থেকে দ্বিতীয় তৃতীয় ফসলের মধ্যে আমরা চলে গিয়েছি। তাদের সাথে যদি একটা আমরা ডিপ্লোমেসিকে যেটা বলা হয় উইন উইন সিচুয়েশন, অর্থাৎ তুমিও জিতছো আমিও জিতছি, এরকম একটা সম্পর্ক যদি আমরা তাদেরকে করতে পারি, অর্থাৎ তাদেরকে যদি কনভিন্স করতে পারি, তাদেরকে নিয়ে আসতে পারি, তোমারও লাভ হবে আমারও লাভ হবে, সেই একটা সিচুয়েশন সৃষ্টি করতে হবে। যেমন আমি সেটাকে বলি দ্বিপাক্ষিকের ক্ষেত্রে, তাদেরকে যদি বলা হয় চলো আমরা তোমাদের এখানে দ্বিতীয় ফসলটা আমরা করব, সেটার মধ্যে আমরা তোমাদের কি করব, তোমরা সেই ফসল আমাদের সাথে একটা কন্ট্রাক্টে আসতে পারি, আমরা ইনভেস্ট করব, আমরা চাষ করব, তোমাদেরকে পার একারেজ আমরা এই ফসল দিব, অথবা এত ডলার তোমাকে আমি দিব। তাহলে তুমি যে সারা বছরে যেটা পাচ্ছ না, এটার একটা বিশাল একটা তুমি অর্থ তোমার সরকার পাবে, তোমরা লাভবান হবে। সেখানে এমপ্লয়মেন্ট জেনারেট হবে তাদের, আবার তাদের এক্সপোর্ট তাদের বাড়বে, আমাদেরও বাড়বে। আমরা শুধু ভূমি ব্যবহার, ভূমি ব্যবহার, যেমন আমাদের এখন প্রচুর হ্যাচারি গড়ে উঠেছে,
কক্সবাজার কলাতলিতে আপনি গেলে লাইন ধরে অনেক আমাদের hatchery। হ্যাচারিগুলি আছে। তাদের কিন্তু সেই সিস্টেম এখনো পর্যন্ত গড়ে ওঠেনি, তারা পিছিয়ে আছে দিক দিয়ে। আমরা সেখানে তাদের কিন্তু ক্রিস ক্রস একদম, তাদের নদী নালা কিন্তু প্রাকৃতিক ইয়াতেই হচ্ছে তাদের, যে এই যে আমরা তারা যে লক্ষ লক্ষ টন মাছ বিদেশে পার করে দিচ্ছে, চিংড়ি মাছের চাষ হচ্ছে, এগুলো কিন্তু প্রাকৃতিকভাবে হচ্ছে। সেখানে যদি প্ল্যান ওয়েতে আমরা যে এখন যদি আমাদের হ্যাচারিগুলি ইউজ করে তাদের সাথে একটা কন্ট্রাকচুয়াল ইয়াতে যদি যেতে পারি যে আমরা চিংড়ি চাষ তোমাদের এখানে করব, তোমাদের এই তুমি পাবা, এই টাকা তোমাকে দিব, আমাদের বাকিটা আমরা নিব, ইনভেস্টমেন্ট আমাদের, তোমাদের রিস্ক বলে কিছু না, রিস্ক ইজ আওয়ার্স, ম্যানেজমেন্ট ইজ আওয়ার্স, বিনিয়োগ ঝুঁকি ইনভেস্টমেন্ট আওয়ার্স, তোমাদেরকে শুধু আমরা এই টাকা দেব। এটা কিন্তু একটা সহজভাবে তাদেরকে আনা যায়। কথা বলে তাদের সাথে কথা হলো দ্বিপাক্ষিক, এটা আলোচনার ভিত্তিতে করতে হবে, এবং আলোচনার ভিত্তিতে করতে হলে কার্যকরীভাবে যেখানে সিদ্ধান্ত যে দিতে পারবেন সেখানে সিদ্ধান্ত গ্রহণ করার মতো ব্যক্তিকে সেখানে এনগেজ করতে হবে। এখন কিন্তু আমাদের পররাষ্ট্রমন্ত্রী তাদের পররাষ্ট্রমন্ত্রীর মধ্যে একটা কার্যকরী সম্পর্ক গড়ে তুলে সেটাকে ইফেক্টিভ করা যায়, সেটাকে ফলপ্রসূ ফলবান করা যাবে কথা বলে। আগে কিন্তু সেটুক হতো না। তাদের পররাষ্ট্রমন্ত্রী এসে যে কথা বলে গেছে সে আবার এখানে মিলিটারি কমান্ড কাউন্সিলে গিয়ে সেটার কোনো দামেই নেই। সুতরাং মিলিটারি কমান্ড কাউন্সিল যে সিদ্ধান্ত সেটাই সিদ্ধান্তটা হতো। এখন কিন্তু আমাদের সময় এসছে অং সান সুকির সাথে বা সরকারের সাথে তাদের সাথে একটা সম্পর্ক তৈরি করার। সেটা রেল লাইন যাওয়ার 3 বছরের ভিতরে কিন্তু এইসব জিনিসগুলো গড়ে তুলতে হবে। কারণ রেল লাইনকে বা যোগাযোগ ব্যবস্থাকে এই যে কানেক্টিভিটিটাকে কার্যকরী করার জন্য, অর্থ ফলপ্রসূ করার জন্য, সেটা না করে এখন থেকে অর্থনৈতিক কূটনীতি, আমার রেল চলে গেছে কিন্তু আমার মাল নাই, যাত্রী নাই, সেটা কিন্তু দ্যাট উইল নট বি ওয়ার্কিং। এটা হচ্ছে দ্বিপাক্ষিক। শুধু এটা তো গেল, আপনাকে বললাম আরাকান বিচ, আরাকান থেকে পার হয়ে যদি আপনি আরাকান ইয়ম অর্থাৎ আরাকান পর্বতশ্রেণী পার হয়ে ওপারে গেলেই আপনার প্রচুর আরো সম্ভাবনা সেখানে আছে। সেখানে তাদের লাইমস্টোন আছে প্রচুর। এই যে মেও বলে একটা দ্বীপ আছে, আমার জানা মতে সেখানে ওভার 40 মিলিয়ন মেট্রিক টন শুধু একটা মাত্র দ্বীপের মধ্যে স্টোরেজ আছে তাদের। এটা আমি ওয়ার্ল্ড এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংকের একটা রিপোর্টে আমি দেখেছি। কিন্তু সেগুলি তাদের কাছে ইউজ করার মতো কিছু নেই, তাদের ওখানে পাওয়ার জেনারেশন নেই, তাদের কোনো পাওয়ার নেই। তাদের এখানে প্রচুর আপনার পড়ে আছে, এই যে টিম্বার, তারা পৃথিবীর 91% টিম্বার দে প্রডিউস। সেই টিম্বারকে বেস করে আমরা যদি সেটাকে আমাদের রেলের মাধ্যমে তাদের থেকে ক্রয় করে, এখন সেগুলো নিয়ে যাচ্ছে বিশেষ করে ইন্ডিয়ানরা কিনে, কিছু কিছু ইউরোপিয়ান বায়াররা ওখানে আছে তারা নিয়ে যাচ্ছে। আমরা সেখানে যদি এই সম্পর্কটা গড়ে তুলতে পারি, সেই টিম্বারে আমরা টিম্বার ইন্ডাস্ট্রি আমরা গড়ে তুলতে পারি। বলতে যাচ্ছেন যে যেহেতু মানে পরিকল্পনাটা অনুমোদন হয়েছে, সুতরাং আরেকটি টেবিলের আলোচনা শুরু করতে হবে, কূটনৈতিক আলোচনা শুরু করতে হবে, ব্যাকআপটা লাগবে। যেটা হচ্ছে ব্যাকআপ। 3 বছর পর আমি এই আলোচনা শুরু করা যাবে না, না এই এখনই সময় হবে, সেদিন থেকে আমার ব্যবসা শুরু হবে, আমার শুরু হবে। এক্স্যাক্টলি, আমি যাচ্ছি সেটাতে। একই সাথে আমি দ্বিপাক্ষিকটা আরেকটু অ্যাড করে নিয়ে সাথে, যেমন ধরেন আমাদের এই যে ট্রেন লাইন যদি হয়, মিয়ানমারে কিন্তু আপার মিয়ানমারে যেটা, সেটাতে প্রচুর তুলা উৎপাদন হয়। তারপর তাদের কাছে আছে আমরা যেটাকে টাইলসের জন্য যে মার্বেল কিন্তু তাদের আছে, প্রচুর মার্বেল আছে। এগুলি আমাদের কিছু কিন্তু প্রয়োজন। যেমন তাদেরকে আমাদের আছে স্টিল, আমরা স্টিলে কিন্তু উই আর মাচ হেড অফ দেম। তাদের সিমেন্টে আমরা অনেক বেশি আগে আছি। তাদের আছে র ম্যাটেরিয়াল, আমাদের আছে, আমরা প্রযুক্তির দিক দিয়ে আমরা অনেক বেশি আগে আছি। তাহলে আমাদের এখান থেকে তারা যদি আমাদের লাইমস্টোন দ্বিপাক্ষিক হয়, আমরা তাদেরকে আমাদের সিমেন্ট, আমাদের রড কিন্তু তাদের ওখানে প্রচুর ডিমান্ড আছে, সারের কিন্তু প্রচুর ডিমান্ড আছে তাদের ওখানে সার। তো সেগুলোকে যদি ওয়ান ওয়ে ট্রাফিক না হয়ে গেল আসলো, এটা কার্যকরী হবে। এই রেলপথটা, এই যোগাযোগ কানেক্টিভিটিটা দ্বিপাক্ষিকভাবে এভাবে এটাকে কার্যকরী করা যাবে। তবে শর্ত হলো সেটাকে কূটনৈতিক এখন থেকে উদ্যোগের মাধ্যমে তাদের সাথে আমাদের একটা আন্তরিক এবং কার্যকরী সম্পর্ক গড়ে তুলতে হবে। সেটার উদ্যোগটা এখন থেকে শুরু করতে হবে, না হলে কিন্তু আমরা পিছিয়ে যাব। সেখানে স্টেক হোল্ডার কিন্তু অনেকে আছে, থাইল্যান্ড আছে, ইন্ডিয়া আছে, চায়না আছে, অন্যান্য দেশ যারা সিঙ্গাপুর আছে, জাপান আছে, তারা কিন্তু অলরেডি দেয়ার, তারা কিন্তু ওখানে আছে। কিন্তু আমাদের যেটা সুযোগ সেটা হচ্ছে আমরা সন্নিহিত অঞ্চল হিসেবে, যেটাকে আমরা এন্ডাউমেন্ট বলেছি আমি আরেকবার, পারস্পরিক সম্পর্কের দিক দিয়ে অর্থাৎ ভৌগোলিক দিক থেকে আমাদের একটা সুবিধাজনক অবস্থানে আমরা আছি। সেই সুবিধাটা বেড়ে যাবে যখন আমাদের রেল লাইন স্থাপিত হবে, যখন আমরা তাদের সাথে তাদের অভ্যন্তরেও আমরা এই রেল লাইন প্রলম্বিত করতে পারবো। যে রাস্তাটা আমরা এখন গন্দম থেকে যে রাস্তাটা আছে, যেটা একদম আপনার মিয়ানমারের আপার মিয়ানমার পর্যন্ত চলে গেছে, রেঙ্গুনকে ডানে রেখে মান্ডালয় হয়ে চাইনিজ বর্ডার পর্যন্ত চলে গেছে, সেই রাস্তাকে আমরা অ্যাক্টিভেট করতে পারবো, প্রোভাইডেড আমাদের কূটনীতি সেখানে ইফেক্টিভ হতে হবে। এখন আমি বহুপাক্ষিক আসতেছি। বহুপাক্ষিক সেখানে হবে
চায়না ইজ ভেরি মাচ আমাদের সাথে প্রচুর, তাদের সাথে এখন ব্যবসা বাণিজ্য সম্পর্ক লেনদেন আছে। চায়না ইজ ভেরি মাচ ইন্টারেস্টেড অ্যাবাউট দ্য ডিপ সি পোর্ট ইন বাংলাদেশ। এবং সেটার কারণ হচ্ছে, কারণ চায়না অলরেডি দে হ্যাভ অ্যানাদার অ্যাক্সেস। কারাকোরাম হাইওয়ে হয়ে পাকিস্তানের করাচি যে গাদোয়ার আছে সেটা কিন্তু তারা ডিপ সি পোর্ট হিসেবে সেখানে গড়ে উঠেছে। একইভাবে তারা শ্রীলঙ্কার গ্যালেকে করে তুলেছে। কিন্তু আমাদের এখানে মহেশখালীতে যে ডিপ সি পোর্ট হওয়ার কথা ছিল সেখানে কিন্তু আমরা এখন পিছিয়ে আছি। কিন্তু কথা হচ্ছে যদি এই হাইওয়ে, এই কানেক্টিভিটি স্টাবলিশড হয় তাহলে চায়না কিন্তু ইন এ হিউজ স্টেক, চায়না উইল বি কামিং টু ইউজ এই আমাদের ডিপ সি পোর্টকে। এই যোগাযোগের মাধ্যমে ডিপ সি পোর্টটা আমাদের সম্ভাবনা, আর আমাদের ডিপ সি পোর্টের সম্ভাবনা এবং কার্যকারিতা বেশি করে গড়ে উঠবে, প্রয়োজনীয়তা বেশি করে দেখা দেবে। কেন আমি সেটা বলছি? বহুপাক্ষিক সম্পর্ক আসছে, তখন সেখানে জড়িত হবে সেভেন সিস্টার ভারতের। তারা সেই তারা কিন্তু মান্ডালয় হয়ে তাদের সাথে তাম্বু কালে বলে রাস্তা আছে একটা, এটা আইজল হয়ে ইম্ফল কোহিমা হয়ে সেটা মান্ডালয়তে গিয়ে মিশছে। মান্ডালয় হয়ে তারা এই রাস্তায় সরাসরি কিন্তু এই কানেক্টিভিটির মাধ্যমে তারা কিন্তু এই ডিপ সি পোর্টে কিন্তু চলে আসবে। অ্যাক্সেস দে উইল গেট, তারা কিন্তু অ্যাক্সেস পাবে সেটাতে। আর যেটা মুসে, যেটা বর্ডার টাউন, যেখানে মিয়ানমার এবং চায়নার যেটা সীমান্ত শহর, যেখানে বর্ডার ট্রেড হয়, সেখান থেকে চায়না সরাসরি কিন্তু এই কানেক্টিভিটি ধরে, এই রাস্তা ধরে তারা চলে আসতে পারবে কিন্তু আমাদের ডিপ সি পোর্টে, সেখানে কার্যকরটা পারবে। এখন চায়নার ইন্টারেস্ট কেন হবে সেখানে? বহুপাক্ষিকতা, আরও বেশি পাক্ষিক আছে। চায়না সেখানে, আফ্রিকাতে চায়নার হিউজ ইনভেস্টমেন্ট এখন। আবাদিন কঙ্গো, আমি দেখেছি সেই কঙ্গোতে তাদের যখন আমার থাকা অবস্থায় তাদের 18 থেকে 20 বিলিয়ন ডলার তারা ইনভেস্ট করেছে। গানাতে তাদের প্রচুর ইনভেস্টমেন্ট আছে। নাইজেরিয়াতে অলমোস্ট তারা তাদের তৈল যেগুলি খনিয়া ক্ষেত্র আছে অলমোস্ট তারা তাদের সেখানে তাদের মালিকানা তাদের চাইনিজদের হয়ে গেছে। এবং আরও সবচেয়ে মজার জিনিস হলো ট্রান্স আফ্রিকান যে রেলওয়ে লাইন, সেটা কিন্তু চাইনিজরাই করে দিচ্ছে পুরো, চাইনিজ ইনভেস্টমেন্ট কিন্তু। এরকম আফ্রিকার দেশে দেশে চায়নার হিউজ ইনভেস্টমেন্ট আছে। তখন সেই ইনভেস্টমেন্টটা চায়না কিন্তু এমনি এমনি করছে না, তারা সেই সব অঞ্চলে তাদের একটা বিশাল একটা বাণিজ্য অঞ্চল হিসেবে তারা সেটা দেখতে চায়। সেটা দেখতে চাইলে এই যে মহেশখালীকে বেস করে তাদের ইউএনএন ভিত্তি করে, অর্থাৎ এই চায়নার এই পশ্চিম দক্ষিণ অঞ্চল থেকে ভিত্তি করে তারা কিন্তু অবশ্যই তারা এখনও চায় এবং তারা অত্যন্ত আগ্রহী, আমি যতটুকু জানি, তারা এই ডিপ সি পোর্টে আসার জন্য। এখন সেখানে চায়নামুখী হওয়া আমাদের জন্য এটা অলাভজনক হবে না, এটা আমাদের জন্য লাভজনক হবে। থাইল্যান্ডের সঙ্গে, থাইল্যান্ডের হয়তো, যেটা থাইল্যান্ডের সাথে এখানে একটা দ্বিপাক্ষিক বিষয় আছে, সেটা হচ্ছে মিয়ানমারের সাথে থাইল্যান্ডের সম্পর্কটা যদি উন্নত হয়, যদি সম্পর্কটা কারণ থাইল্যান্ডের সাথে মিয়ানমারের একটা সম্পর্ক বরাবরই সেটা তাদের সাথে একটা খুব বেশি ফ্রেন্ডলি না। এটা ঐতিহাসিক কারণ তাদের মধ্যে বিদ্যমান। কারণ এখনো পর্যন্ত বার্মার অর্থাৎ মিয়ানমারের যে শান বিদ্রোহী, তারপরে আপনার যেটা এখানে আছে কারেন বিদ্রোহী, ওরা কিন্তু গিয়ে আশ্রয় পায় থাইল্যান্ডে, তাদের বেস ক্যাম্প কিন্তু থাইল্যান্ডে। সেখানে মিয়ানমাররা সবসময় থাইল্যান্ডকে অন্য চোখে দেখে এবং তাদের মধ্যে সে কনজেনাল রিলেশন। মিয়ানমারকে টপকে আমরা থাইল্যান্ড যেতে পারছি না। না, এখানে সবচেয়ে বড় জিনিস হচ্ছে, এই জন্য আমি বারবার দ্বিপাক্ষিক কথাটাকে আমি এভাবে এমফাসিস দিয়েছিলাম যে কূটনৈতিক উদ্যোগটা এখনই গ্রহণ করা উচিত, এখনই গড়ে তোলা উচিত। না হলে কিন্তু মিয়ানমারকে যদি আমরা এর মধ্যে আস্থায় আনতে না পারি তাহলে আমাদের উদ্যোগ কিন্তু অনেক ক্ষেত্রে ব্যাহত হবে। ভারতের সঙ্গে তো সম্পর্ক একটা আছে, আমাদের অবকাঠামো, আমাদের যোগাযোগ, আন্তঃসংযোগ আমাদের, সেটা হচ্ছে এখানে ত্রিপুরাতে 7 বোন রাজ্যের এটা, বাট এটাকে ত্রিপুরাকে বেস করে হচ্ছে। পর্যটন খাতের অবকাঠামোর উন্নয়ন আমরা কতটা করতে পেরেছি, বা পর্যটনকে, স্থানীয় পর্যটন বেড়েছে কিন্তু বাইরের পর্যটকদের আকর্ষণ করার ক্ষেত্রে এবং স্থানীয় পর্যটকদেরও এখন পর্যন্ত কিছু কিছু আক্ষেপ আছে বা কিছু ঘাটতি আছে, তাদের প্রত্যাশা ওইভাবে পূরণ হয়নি। কিন্তু আমাদের যা সম্পদ আছে পর্যটনের, তাকে আমরা কতটা কাজে লাগাতে পেরেছি? আমাদের এই ক্ষেত্রে আমি বলবো যে আমাদের প্রচুর সম্ভাবনা আছে। আমাদের হয়তো দক্ষিণাঞ্চলের বা সিলেটের মানুষ বা রংপুরের মানুষ জানে না আমাদের দক্ষিণ অঞ্চলে, দক্ষিণ পূর্ব অঞ্চলে বা পার্বত্য চট্টগ্রামে কি কি সুযোগ সুবিধা তার জন্য আছে। সেখানে যে সুযোগগুলো আছে সেগুলোকে আমরা এখনো পর্যন্ত ট্যাপ করেছি কিনা, সেটাকে আমরা কাজে লাগানোর কোনো উদ্যোগ নিয়েছে কিনা, এই ক্ষেত্রে আমি খুব একটা বেশি, আমি বলবো যে এটা খুব বেশি আশাব্যঞ্জক নয়। হ্যাঁ, তবে যেটা অবকাঠামোর কথা বলেছেন, রাস্তাঘাট হয়েছে। যেমন আপনি একসময় নাড়াচড়ি কখনো
মানুষ যায় নাই, সাজেকে কখনো মানুষ যায় না। সাজেকে এখন সেনাবাহিনী একটা সেখানে পর্যটন কেন্দ্র গড়ে তুলেছে, রেস্ট হাউস গড়ে তুলেছে। আপনি সেখানে যদি ওয়েবসাইটে যান, সাজেক.com দিয়ে গেলে দেখবেন অলমোস্ট পুরো বছরেই সেটা বুক হয়ে আছে। তার মানে মানুষের ডিমান্ড ইজ দেয়ার, চাহিদা আছে, মানুষ যেতে চাচ্ছে, মানুষ যেতে চাচ্ছে, কিন্তু সেখানে সুযোগটা নাই। এখন সেটা কি, থাকার জায়গাটা খুব সীমিত, অল্প কয়েকটা রুম মাত্র। তো যেখানে 16 কোটি মানুষ, সেখানে অল্প কয়েকটা রুম কেন? অনেকগুলো বাড়ি হলেও তো সেটা কভার করার কথা না। মানুষ জানে না, সেজন্য যারা জেনেছে তারা কিন্তু সেটাকে বুক করছে, বাকিরা নিরুৎসাহিত হচ্ছে। সেখানে আমি শুধু সাজেক গেলে মানুষ সাজেকটা দেখে এসছে, কিন্তু আমার সুযোগ হয়েছে সাজেক থেকে দক্ষিণমুখী হয়ে উড়াল দেওয়ার হেলিকপ্টারে। আমি সেনাবাহিনী থাকা একবার না বহুবার, সেখানে আমি যেসব দৃশ্য দেখেছি, আপনি মাইলের পর মাইল শুধু জারুল ফুল ফুটে আছে। সেটা যখন বিকালের, যখন আমরা যেটা গোদলি বলি, গোদলিটা তার উপর যখন ছড়িয়ে পড়ে সোনা রং যেটাকে বলে, সেই যে দৃশ্য, আপনি বাঁশ ফুল ফুটে আছে, আপনি একই সাথে সেগুনের ফুল ফুটে আছে মাইলের পর মাইল। এটা যখন আপনি এই যে বললাম বিকালের গোদলি, যখন সেই দৃশ্য, সে অপূর্ব, অকল্পনীয় সেটা। আচ্ছা, সেখান থেকে আপনি যখন ডাউন চলে আসলেন, আপনি একেবারে শীর্ষক মুখ থেকে আপনি যখন কাপ্তাই হ্রদের উপর দিয়ে যখন আপনি যাবেন, বা লো ফ্লাই করবেন, বা একটা স্পিড বোর্ডে যাবেন বিকালে, তখন আপনি দেখবেন কি অপূর্ব দৃশ্য। দুদিকে পাহাড়, মধ্যখানে আপনি হ্রদ দিয়ে যাবেন। আচ্ছা, রাঙ্গামাটি থেকে যদি আপনি বাই বোট, কয়েকটা মাত্র বোট ওখানে আছে, যেটা প্যাসেঞ্জার লঞ্চ যেগুলি আছে, সেগুলি যখন রাঙ্গামাটি থেকে আপনি কাপ্তাই যাবেন, দুদিকের দৃশ্য। আমি অনেকগুলো বিদেশি, প্রায় 50-60 জন বিদেশিকে নিয়ে ভ্রমণ করার সুযোগ হয়েছে। তারা এক একজনের কমেন্ট, প্রত্যেকটা কমেন্ট লিখে রাখার মতো, এই দৃশ্যাবলী দেখে যে অপূর্ব, অকল্পনীয়। আচ্ছা, এখন আপনি যদি সেখান থেকে উঠে, কাপ্তাই থেকে উঠে আপনি যদি বান্দরবনে যান, বান্দরবনে এখন আমাদের নীলগিরি হয়েছে। আগে আমরা বেশিরভাগ ছিল নীলগিরি, শর্ট অফ নীলগিরি, তখন চিম্বুক ছিল, চিম্বুক পর্যন্ত যেত সেনাবাহিনী, এখন সেখানে নীলগিরি করেছে। আপনি নীলগিরির জন্য প্রতিদিনেই কারো না কারো সুপারিশ আমার কাছেও আসে, যে মানুষজন ভাই নীলগিরিতে একটু গিয়ে থাকতে চাচ্ছে, থাকে, কিন্তু সেই সুযোগ তো নাই। তাহলে আমরা কি সুযোগ সৃষ্টি? সীমিত হতো না, একেবারেই নাগালের ভিতর কিছু লোক সেটাকে পাচ্ছে, আর বাকি লোকরা সেখানে পাচ্ছে না। অথচ নীলগিরিতে আপনি যদি গিয়ে সময় কাটাতে পারেন কোনো বৃষ্টিমুখর দিনে, আপনি সমস্ত মেঘ আপনার পদতলে, আপনি তার উপরে বসে আছেন। আপনি যারা দার্জিলিং এর কথা বলে, নীলগিরিতে যারা ঘোরতর বর্ষাকালে, অথবা যদি আপনি শরতের, যখন রবীন্দ্রনাথের কথায় যে সদ্যজাত সুকুমার গোবৎসের মতো নীলাম্বরে শুয়ে না, তখন আপনার পায়ের নিচে শুয়ে আছে মেঘ, তখন আপনার পায়ের নিচে শুয়ে, কখন? আপনার সময়, শরৎকালে। আপনি সেই দৃশ্য যদি মানুষ দেখার কিন্তু সুযোগ, মানুষ যদি একবার যায়, সেখানে কিন্তু কোনো সুযোগ সৃষ্টি করা হয়নি। আচ্ছা, সেখান থেকে যদি, নীলগিরির থেকে যদি আপনি কেবল কার যদি করা হয়, আমরা মালয়েশিয়াকে জেন্টিং হাইটে কি করি, কেবল কারে চড়ার জন্য কত হাজার হাজার লক্ষ ডলার বাঙালিরা খরচ করছে। বাঙালিরা যারা টুরিস্ট হিসেবে যাচ্ছে, পর্যটক হিসেবে মালয়েশিয়াতে যাচ্ছে, জেন্টিং হাইট ইজ তাদের জন্য ওয়ান অফ দ্য আইটেম, যেখানে সে মাস্ট যাবেই। তাইলে আমাদের নীলগিরির থেকে, বা আমাদের যদি চিম্বুক থেকে যদি আমরা কেবল কার কক্সবাজার নিয়ে আসি, যেই লোকটা এই পথে গিয়েছে চিম্বুক থেকে কক্সবাজার কেবল কার, হ্যাঁ, আপনি চলে আসেন, সে বলবেন আপনি 2000 টাকা দেন, চোখ বন্ধ করে সে দিবে অবশ্যই। সেই কেবল কারে বসে সেই যে দৃশ্যটা কক্সবাজার আসা পর্যন্ত, সমুদ্র সৈকত আসা পর্যন্ত দেশের মানুষ না। আমরা কি করি, আমি সিঙ্গাপুরে এলাকায় যে নদী আছে, অন্যান্য এলাকায় যে নদীগুলোকে আপনি পর্যটকদের, সেখানে যে হ্রদের যে দৃশ্যাবলী, পাহাড়, হালদা নদীর কথা যদি বলেন, না হালদা তো ধরেন এইদিকে, হালদা হচ্ছে মৎস্য চাষের, সার্বিকভাবে বলছি, বা কর্ণফুলীর কথা বলছি, কর্ণফুলীতে যদি আপনি সুযোগ সৃষ্টি করেন, বিকালে যদি রিভার ক্রুজের ব্যবস্থা রাখেন, আপনি সেই অঞ্চলের মানুষের, চট্টগ্রামের মানুষই তো রিভার ক্রুজের সুযোগ পায় না। আপনি তাহলে বিদেশি পর্যটক, আমি পর্যটন উন্নয়নের জন্য যেসব জিনিস আমাদের কাছে, যে সুযোগ আছে, সেটাকে আমরা এখনো কিন্তু কাজে লাগাতে পারছি, কাজে লাগাই। এখন যতক্ষণ পর্যন্ত সুযোগটা কাজে লাগে, এটা আমার কাছে অর্থহীন। বাতাস যতক্ষণ পর্যন্ত বায়ু চালিত কল না হচ্ছে, অবকাঠামোগতভাবে আমাদের একটু ঘাটতি আছে, একটু না বেশ ঘাটতি আছে, আমাদের পরিকল্পনায় ঘাটতি আছে, ঘাটতি আছে। আমি কোথায় পরিকল্পনা করব, ইনভেস্টমেন্ট আমি কোথায় করব, আমি যেখানে রিটার্ন আসবে, এখানে রিটার্ন আসবে। আপনি যদি কেবল কার করবেন, সরকার করতে হবে সেটা, প্রাইভেটে না দিয়ে।
অথবা প্রাইভেট করলে প্রাইভেটকে জয়েন্ট ভেঞ্চার তাকে উৎসাহিত করতে হবে যে এই ক্ষেত্রে তুমি যদি ইনভেস্ট করো তোমাকে আমি এই কর রেয়াত দেবো, এটা করো, করলে সেটা কিন্তু দুইটা এবং জিনিস হবে। পর্যটন কর্পোরেশনের নিজস্ব যে স্থাপনা সেখানে পর্যাপ্ত সুযোগ সুবিধা নেই। অপর্যাপ্ত। হ্যাঁ, অনেকেই বলতে পারে হ্যাঁ রাঙামাটির যেটা আছে সেটা কি কাজে লাগছে, কাজে লাগছে না। কিন্তু কেন? অন্যান্য তো আপনার সুযোগ নাই। আপনি শুধু একটা বিল্ডিং আছে, বলছে পর্যটনের মোটেল আছে, আরে মোটেলের সাথে তো আরো অনেক কিছু লাগবে, সে সুযোগ তাকে এখানে থিম পার্ক লাগবে, নাই। এই যে কেবল কার্কের কথা, সে গিয়ে কোথায় উঠবে? যেমন আপনি জেন্টিং হাইট থেকে নামার পরেই একটা শহর ওখানে আছে, সেখানে একটা থিম পার্ক আছে, থিম পার্কে গিয়ে আপনি ইচ্ছা মতো সে জায়গাতে বলা যে হ্যাঁ আমরা অবকাঠামোর পরিকল্পনা করব, অবকাঠামো তৈরি করব, কিন্তু সেটা সার্বিক পরিকল্পনার আওতায় আনতে হবে। পর্যটনের ক্ষেত্রে আরো বেশি কার্যকর। হ্যাঁ, এবং দূরবর্তী সময়টাকেও দেখতে হবে যে অবশ্যই 5 বছর পরে আমাকে আমার ট্রেন যেন খালি না আসে। জি জি। আমি অবকাঠামো করলাম কিন্তু আমার ট্রেনটা যেন সেখানে লোড হয়। আপনাকে অনেক ধন্যবাদ আজকে আমাদের সঙ্গে যোগ দেওয়ার জন্য। দর্শক যারা ছিলেন আজকে সময় সংলাপের সঙ্গে এই আলোচনায়, আপনাদেরকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি আজকে সময় সংলাপ। দেখা হবে আগামী দিন। সবাই সুন্দর থাকুন এবং নিরাপদে থাকুন।